ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই বাডিস। আমরা জানি যে আমরা বিভিন্ন পেশা ও কাজের সাথে জড়িত। আজকের টপিকটা অনেকটা ভিন্ন ধরনের। আজকের টপিক হচ্ছে যে আমরা ডেভেলপ কেন করতে পারি না। সর্বপ্রথম কারণ হচ্ছে ডেভেলপ করতে না পারার। আমি অনেক ডিপ নাইটে ভিডিওটা করছি, এই জন্য আপনার মনে হতে পারে যে আমি ঘুমাচ্ছি। আমরা ডেভেলপ করতে না করার পিছনে যে কারণগুলো আছে, যেমন আমরা হচ্ছে এখন এই মুহূর্তে যদি আমরা সংসদের দিকে তাকাই, তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন যে এমন একটা টপিক নিয়ে কিছু এমপি দ্বন্দ্ব করছে, যে টপিক দ্বারা আমাদের লাইফের উন্নতির সাথে কোনো কিছু জড়িত নেই। ঠিক আছে, মানে এমন একটা বিষয় নিয়ে তারা আলোচনা করছে যেখানে আপনার আমার জনগণের কোনো ডেভেলপের সাথে কোনো কিছু জড়িত নাই। এখন যদি তারা আলোচনা করতো যে আপনি আমি কিভাবে ভালোভাবে থাকতে পারি, বা আরও সুস্থ কিভাবে থাকতে পারি, বা এই যে বিভিন্ন অসুখ বিসুখ ঘটছে এগুলোর উপর হেলথ ট্রিটমেন্ট কিভাবে করা যায়, এসব নিয়ে কেউ ভাববে না। তারা এমন একটা বিষয় নিয়ে ঝগড়া করছে যেটা বাংলাদেশের বর্তমান যে সময় চলছে সেটাকে আরোটা বিগড়ে দিতে পারে। এমন তো অবস্থায় আপনার আমার মতো সাধারণ মানুষ নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। আমি আজকে এমন কিছু বলবো যে বিষয়গুলো আমাদের রক্তের সাথে মিশে আছে, আর আমরা এটাকে ছুঁড়ে ফেলতে পারি না। ঠিক আছে, মানে এটা কেন জানি মিশে আছে আমাদের সাথে, এবং আমরা যদি এটা ছুঁড়ে ফেলতে পারি তাহলে অনেক কিছু থেকে আমরা বেঁচে যাব। যেমন ধরেন একটা কোম্পানির ওনার ধরেন 20 জন ব্যক্তিকে চাকরি দিচ্ছে বা কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু স্যালারি দেয় কীভাবে জানেন? যেন আপনি কোনোভাবে চলতে পারেন। এখন বর্তমান সমাজে ভালোভাবে বাঁচতে গেলে 18 থেকে 19 হাজার টাকার প্রয়োজন হয় মিনিমাম, মানে আপনি চলতে পারবেন। যদি আমি বলি যে আরেকটু ভালোভাবে চলতে চাই, তাহলে 30 হাজার থেকে 40 হাজার। আর যদি মনে করি যে না, বেস্ট আকারে চলতে চাই, তাহলে 70 হাজার। বাট যেসব কোম্পানির ব্যক্তিগুলো, ওনারগুলো আপনাকে 7 থেকে 10 হাজার টাকা দিবে, তারা চায় যে আপনি কোনোভাবে বেঁচে থাকেন। তার মানে তারা আপনাকে দুই দৃষ্টিকোণে দেখতে পারে। এক দৃষ্টিকোণ হচ্ছে কোনোভাবে বেঁচে থাকা, আর এক দৃষ্টিকোণ হচ্ছে ভালোভাবে যেন বেঁচে থাকতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনো ওনার চায় না যে আপনি বেস্ট টাকার বেঁচে থাকেন। তারা চায় যে আপনি জাস্ট বেঁচে থাকেন। এটা আমাদের সোসাইটিরই একটা অংশ। কারণ যে লোকটা এই নিয়মটা তৈরি করছে, সেই লোকটা কিন্তু সোসাইটির, আমাদের সমাজের। এটা একটা মানে খারাপ সাইড আমাদের। আমাদের আরও এইরকম আজ 10টা খারাপ সাইড নিয়ে আমি বলবো। দ্বিতীয় যে খারাপ সাইডটা হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো একটা নতুন জায়গায় কোনো একটা নতুন ব্যক্তি গেলে আমরা সাথে সাথে হুমড়ে পড়ি। কোথা থেকে এসেছেন, কি করেন না করেন, তো এটা কেন, ওটা কেন, এই সেই লাইকে যে সিআইডির মতো ইনকোয়ারি শুরু হয়ে যায়। কেন? লোকটা আপনার এলাকায় গেছে, বা লোকটা নতুন একটা কোম্পানিতে জয়েন করেছে, বা একটা ব্যক্তি নতুন ব্যাংকে জব নিয়েছে, মানে রিক্রুট হয়েছে, আপনি প্রথম দিনই 18 মতো লেগে আছেন। আর কি দিন নাই? বেসিক্যালি একটা মানুষ যখন নতুন একটা জায়গায় যায়, তারা নিজেরাই কনফিউজ হয়ে থাকে যে আমি কোথায় আসলাম, কি করলাম, বা কি হবে। এই বিষয়গুলো নিয়ে তারা নিজেরাই মানে কনফিউশন থাকে। এমতো অবস্থায় যখন আপনি বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, তখন উনি নিজেই মানে কনফিউজ হয়ে যায়। মানে বাংলাদেশে এই যে মানুষগুলো যারা ওই নতুন মানুষটাকে প্রশ্ন করবে, এই মানুষগুলোর সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, ইনারাই হচ্ছে সমাজে 88%। বাকি 12% ওই ধরনের যন্ত্রণার কারণে ওরা দূরে থাকে, মানে ওই জায়গাতে, ওই আড্ডাটাতে যেখানে নতুন ব্যক্তিটাকে বারবার প্রশ্ন করা হচ্ছে, ওখানে থাকে।
এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রবলেম। থার্ড যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা কখনোই চাই না যে আরেকজন ডেভেলপ করুক। দেখেন কি একটা মানে মারাত্মক, যেখানে ন্যাটো কান্ট্রি মানে এমনভাবে চলে ন্যাটোভুক্ত দেশগুলো যে আয়ারল্যান্ড কোনো প্রবলেমে পড়লে নেদারল্যান্ড হেল্প করে। কিন্তু আমাদের সমাজে এই প্রবলেমটা দেখা যায় যে ভাতিজা যদি কোনো প্রবলেমে পড়ে, মানে আমার আপন ভাইয়ের ছেলে যদি কোনো প্রবলেমে পড়ে বা সাপোর্ট চায় বা হেল্প চায়, আমরা ডিনে করে দিই বা গুরুত্ব দিই না। মানে আমারই নিকট আত্মীয়, খুবই কাছের, বাট আমরা হেল্প করি না। এটা খুব খারাপ, মানে হিংসা। আমরা কোনোভাবেই চাই না যে আমরা আমাদের পাশের লোকগুলো হাসি খুশি থাকুক, আনন্দে থাকুক। আমরা চাই যে আমি হ্যাপি বাঁচতে পারলেই ভালো, আর অন্য কাউর হ্যাপি দেখে লাভ নাই। হিংসা, ঠিক আছে? এই যে হিংসাটা করা হয়, তাহলে স্যালারির বিষয়ে বললাম, তারপরে নিউ কর্মী বা নিউ প্লেসে গেলে সে বিষয় নিয়ে আলোচনা হয়, সেটা বললাম। তারপর বললাম যে হিংসা যে জিনিসটা, মানে এগুলো আমাদের সমাজের পার্ট, আমাদের সমাজে এসব ঘটে। তারপরে যদি আমি দেখি আমাদের সমাজে আরও খারাপ কিছু ঘটে, যেমন ধরেন আপনি আপনার এমপ্লয় আছে বা আপনার বাসায় কোনো গেস্ট আছে, আপনি একটা জিনিস সেখানে ব্যবহার করছেন, সে ব্যক্তিটাও চায় সেই জিনিসটা ব্যবহার করতে, কিন্তু আপনি দিবেন না। মানে কোনো একটা এক্সপেন্সিভ জিনিস, সেটা ফুড হতে পারে, সেটা হচ্ছে নিজের কাজকে সহজ করার জন্য একটা স্টেপলার মেশিন হতে পারে, কিন্তু জিনিসটা উভয়ের প্রয়োজন, ঠিক আছে? উভয়ের প্রয়োজন, কিন্তু কেউ কাউকে দিবে না। ও চায় না যে ওই সুবিধাটা ভোগ করুক। এটা আমাদের সমাজে ঘটে, এবং এই জিনিসগুলোও খারাপ। আমাদের সমাজে একজন মানুষ ডেভেলপ করতে পারে না, এর পিছনে আরেকটা যে কারণ দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে এই বিষয়টা কিন্তু প্রায় জায়গায় দেখা যায়। যেমন ধরেন একটা সরু রাস্তা, মানে দুই দিকে বাসা আছে, দুই দিকে বাড়ি আছে, আর দুই দিকে বাড়ি আছে এবং মিডিল দিয়ে হেঁটে যেতে পারবে। আমি রাস্তাটা কত দূর বলবো, তিনটা মোটর সাইকেল যেতে পারবে না, কষ্ট হবে, এইরকম সাইজের একটা সরু রাস্তা, ঠিক আছে? এই সরু রাস্তার মিডিলে দুইজন বেকুব দাঁড়িয়ে গল্প করে। মানে এই দিক থেকে যদি কোনো ব্যক্তি সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যায়, ওরাকে বলে যে আপনি সরু। এই যে টাইমটা ব্যয় হয়, এই টাইমটা কেন ব্যয় করবে? আপনি আপনার বাসার পাশে গলি আছে, এই জন্য মিডিলে দাঁড়িয়ে কথা বলবেন? ওখান দিয়ে একটা গেস্ট যাচ্ছে, সে আপনাকে বলবে প্লিজ একটু জায়গা দেন? কেন বলবে? এটা আমি আপনাকে বলছি, কারণ আমি জানি যে আপনি এ ধরনের মিস্টেক করেন। সেই মানে রাস্তাটা তো 4 ফিটের, এখন এই 4 ফিটের রাস্তায় আপনি মিডিলে দাঁড়িয়ে গল্প করছেন কেন? কারণ আপনার রুমটা বা আপনার বাড়িটা 3টা বাড়ি পরেই আছে, মানে আপনার কলিজা বড়, এটা আপনি বোঝাতে চাইছেন ওই জায়গায়। এখন ওই জায়গায় একটা মোটর সাইকেল বা সাইকেল যদি যাতায়াত করতে যায়, আপনাকে বলে ভাই একটু সরেন, কেন বলবে? আপনার ভিতর ম্যানার্স নাই? আপনি ওই জায়গাটা ছেড়ে আপনি এক সাইডে হয়ে গল্প করতে পারতেন না? দেখবেন এই বিষয়টায়, এই গলিতে এই আড্ডা দেওয়া 2জন ব্যক্তি বা 3জন ব্যক্তি, আপনারা মাঠে গিয়ে আড্ডা দিবেন, মানে এই এই দেশ বা এই জাতি বা ওই গোষ্ঠী বা ওই গ্রাম সবই কিন্তু ডেভেলপের আওতায় পড়বে। মানে আপনার যে কোনো চিন্তার প্রতিফলন আপনার পরবর্তী প্রজন্মের উপর গিয়ে পড়বে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আসেন আমরা এর পরের টপিকে যাই, যে এরপরে কি হয় আর কি।
সো এই যে গলি মানে এগুলো কিন্তু আমাদের সোসাইটির প্রবলেম, আমার চোখে অনেক সময় পড়ে। স্যালারি নিয়ে কথা বললাম, নতুন জায়গা বা নতুন কোম্পানিতে একজন নতুন এমপ্লয় আসলে সেটার কথা বললাম, মানে এগুলো আমাদের সোসাইটির প্রবলেম। আর একটা প্রবলেম দেখা যায় যে একজন মানুষ আরেকজন মানুষ একটা সুবিধা নিতে চায়, সে সুবিধাটা সে দিবে না। যেমন ধরেন, এটা কি বলবো, আরেকটা জিনিস দেখা যায় আমাদের মাঝে যে আমরা সমালোচনা করতে চাই, মানে একজন আরেকজনের চোখের আড়ালে আমরা সমালোচনা করি, সেটা ফ্যামিলিগত হোক বা একটা ওয়ার্কিং এরিয়াতে হোক বা বাজারের আড্ডাতে হোক। আড্ডা যে ছেলে মেয়েরা দেয় তাও না, আপনার সাথেও এরকম হতে পারে বা আপনার স্টাফ কলিগের সাথে এরকম হতে পারে। ধরেন যে আপনারা তিনজন আছেন, তিনজনের মধ্যে একজন যখন নেয় তখন তার সম্পর্কে সমালোচনা করছেন। এটা একটা খারাপ হ্যাবিটের মতো, মানে যে জিনিসগুলোতে আমরা আমাদের নিজস্ব রেসপেক্টকে হারিয়ে ফেলছি, এই প্রবলেমগুলোর মধ্যে এগুলো একটা। দেন আমরা 6-7 নম্বরে যদি যাই তাহলে, সরি, ভিডিওটি রেকর্ড হচ্ছে ডিপ নাইটে, যার কারণে আমার ঘুম ঘুম ভাব আসছে, আমি এতটাই ব্যস্ত থাকি। সো এখানে আরেকটা যে ধরনের সমস্যা আমাদের সমাজে দেখা যায় সেটা হচ্ছে নিজের দাপদাপা, মানে কথার মাধ্যমে হোক, ধমকি দেখিয়ে হোক বা চোখ বড় করে বলে হোক, এটা অন্যদেরকে বোঝানো যে এই তুই আমার কথা অনুসারে চলবি। আসলে সে কিছুই না, এটা তাকে এটা বুঝতে দেওয়া যে তুই আমার কথা অনুসারে চলবি জোর গলায়। মানে এই জিনিসটা প্রায় জায়গায় আমি দেখে আসছি, যে একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করে যে তুই আমার নিচে আছিস, তুই ছোট থাকবি, তুই আমার কথা অনুসারে চলবি। এটা একটা খারাপ সাইড সমাজের, ঠিক আছে। দেন আমরা পরের যদি পরের সাবজেক্টে যাই তাহলে বাজার কম্পিটিশন। বাজার কম্পিটিশন বলতে বোঝায় যে ধরেন একজন সিম ব্যবসায়ী বলতে খাবার সিম, সিম ভাজি যে আমরা খাই গাছের সিম, তো সে ইচ্ছে করলেই সেটা 10 টাকা কেজি সিম বিক্রি করতে পারে, সে বিক্রি করছে 18 টাকা কেজি। সো এই সিম বিক্রি করাটা যখন মাছ মাছ বিক্রেতা যখন তার কাছে সিম কিনতে গেল, দেন বাজারে সিম দেখলো 18 টাকা কেজি, কিন্তু সে জানে যে এটা উনি 10 টাকা কেজি বিক্রি করতে পারে, কিন্তু করছে না। তখন মাছওয়ালা কি করলো, মাছের কেজি প্রতি যদি 120 টাকা হয়, তিনি এখন ওই মাছের দাম 120 টাকা থেকে বাড়িয়ে 150 করে দিল। এই যে একটা বাজার কম্পিটিশন, এখন সিম আলা যদি সেটার প্রাইস বাড়িয়ে দেয়, মাছ আলা সেটার প্রাইস বাড়িয়ে দিল, এখন এরপরের স্টেপে কি আছে, মেডিসিন যিনি বিক্রি করে তিনি যখন ওই মাছটা বাজার থেকে কিনছে, সেও ফিল করছে যে এটা অতিরিক্ত দাম, তিনি তখন কি করছে, তিনি তার মেডিসিনের প্রাইস বাড়িয়ে দিচ্ছে। আর এভাবে আমরা কি বাজার কম্পিটিশনে আছি। সো এটা একটা বাংলাদেশের সবচেয়ে বড় খারাপ সাইড, যে আমরা কম্পিটিশনকে পছন্দ করি, গুরুত্ব দিই, মানবতা বা যারা কিনে খেতে পারছে না তাদের কথা কেউ আমরা ভাবি না। বাংলাদেশের আরও একটা প্রবলেমকে ফাইন্ড আউট করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সমাজে এসব ঘটতে থাকে, সেটা হচ্ছে নিজে বেশি বোঝা, অন্য অন্যজন কম। মানে আপনি আপনার কথার দ্বারা অলওয়েজ এটা প্রকাশ করতে চান যে আপনি যেটা বুঝছেন সেটাই সঠিক। এটা প্রায় মানুষের মধ্যে দেখা গেছে, এটা এক ধরনের অসুখের মতো ছড়িয়ে আছে, ইট লাইক এ ডিজিজ। এটাকে যদি আর একটু স্পেসিফিকভাবে বলি তাহলে একটা নারী কিন্তু তখনই ধ্বংস হয়ে যায় যখন সে মনে করে যে আমি একটা পুরুষের চাইতে ভালো বুঝি, বেটার বুঝি, তখন কিন্তু একটা নারীর ধ্বংস শুরু হয়। তার মানে যে পুরুষ বেশি বুঝে তা না, এখানে স্পেসিফিক কিছু বিষয় আছে। যেমন আমি সোজা ভাষায় বলি যে একটা পুরুষ যদি ইসলামী সুন্নাহ মেনে চলে তাহলে ওকে, তাহলে ওই পুরুষের সমস্ত কথা এক কথায় একজন নারীকে মেনে নেওয়া উচিত, ঠিক আছে। সো আমরা যখন এটা মনে করব যে আমরা নিজে বেশি বুঝি, অন্যরা কম বুঝে,
তখন অন্য ধরনের প্রবলেম তৈরি হয়। এটার সমস্যার সমাধান হচ্ছে যে আপনি নিজে বেশি বুঝেন এটা না বুঝে, ধরেন আপনারা একটা এরিয়াতে 6 জন আছেন, তো 6 জন মিলে ওই বিষয়টা আলোচনা করতে হবে, দেন ওটার সমাধান করতে হবে। তাহলে আপনি না, আমরা 6 জনই ভালো বুঝি। যেভাবে ফেসবুকের তৈরি হয়েছিল, মার্ক জাগারবার্গ যে ফেসবুক তৈরি করেছিলেন, ও কিন্তু একা ইচ্ছে করলেই পারতো, কিন্তু কেন 6 জনকে লেগেছে? কারণ 6 ধরনের টেস্ট তৈরি হবে ওখানে, 6টা মানুষের মতামত তৈরি হবে, কারণ পৃথিবীতে এক ধরনের মানুষ নাই। এই জন্য কখনোই এরকম করবেন না। আপনি আমাদের এই সমাজেরই একটা অংশ, যে জোর করে এটা কাউকে বোঝাতে যাবেন না যে আপনি অনেক বুঝেন। না, আপনার চাইতে আরও বেশি বুঝে। যে যত বেশি বুঝে সে তত বেশি চুপ থাকে, এটা এক গবেষণায় পাওয়া গেছে। সো বেশি কথা বলা মানুষের মানে হচ্ছে সে কম জানে বা তার জ্ঞান কম, এজন্য সে কথা বলার মাধ্যমে বোঝাতে চায় যে সে ভালো বোঝে। এটা একটু গুরুত্ব দিয়ে ভাবলেই বোঝা যায়, কিন্তু ব্যস্ত মানুষ, ব্যস্ত শহরে এই সময়টা থাকে না। যে কথা বেশি বলে সে বোঝাতে চায় যে আমি বেশি বুঝি, তো বাস্তবটা এমন না। ওকে, আমরা নেক্সটটাতে যাই। যে বিষয়গুলো বাংলাদেশের জন্য খারাপ, সে বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করছি। জোর করে সম্মান পাওয়া, এটা একটা খারাপ দিক বাংলাদেশের। মানে কেউ বোঝায় যে যেমন এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, সেটা হচ্ছে যে একটা মানুষ আর একটা মানুষকে এটা বলতে চায় যে তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবা। এটা কিন্তু মানে কাজের দ্বারাই বোঝায়, সরাসরি কিন্তু এই কথাটা বলে না যে আমাকে সম্মান দিয়ে কথা বলো। কাজের দ্বারা সে বোঝাতে চাইবে যে তোকে আমাকে মান্য করে চলতে হবে, আমাকে সম্মান দিয়ে চলতে হবে, ঠিক আছে? এবং এই জোর করে সম্মান চাইবেন না কখনো। একটা মানুষকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, সে নিজে থেকে আপনাকে সম্মান দেবে। কি দরকার তাকে ফোর্স ক্রিয়েট করা, দেন ফোর্স ক্রিয়েট করে তাকে এটা বাধ্য করা যে সে আপনাকে সম্মান করতে হবে? আপনি কি এমন তীর চলে এসেছেন যে আপনাকে সম্মান করাই লাগবে? এই জিনিসটা থেকে বের হয়ে আসুন আপনারা, ঠিক আছে? কখনো জোর করে সম্মান ডিজায়ার করবেন না একটা টিম বা আপনার অফিস স্টাফ বা আপনার বিজনেসম্যান বা আপনার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে কখনো জোর করে রেসপেক্ট আশা করা যাবে না, বা সম্মান পাওয়ার জন্য জোর গলায় বলা যাবে না যে কি দিয়েছো আমাকে, তুমি তো কিছুই সাপোর্ট দাওনি বা কিছুই করনি, এ ধরনের কথা বলা যাবে না। এটা একটা বাংলাদেশের খারাপ সাইড। পোশাক ভালোদের ভালো চোখে দেখা। এই যে ধরেন আপনারা 3-4 জন স্টাফ আছেন, এখন ওর মধ্যে একটা লোক ভালো পোশাক পরে আসছে বা পারছে, আর একটা লোক খারাপ পোশাক পরে আসছে, আপনি গুরুত্ব দিবেন কাকে? ওই যে আগে গুণ ধর্ষণ, ঠিক আছে, প্রথমে মানে পোশাকধারী পরে গুণ বিচারী। তো এই বিষয়টা বাংলাদেশে প্রচলিত আছে, এটা সম্পূর্ণ ধারণা ভুল। যিনি এটা চালু করেছে তিনি বাংলাদেশকে ছোট করার জন্য চালু করেছে। আচ্ছা, আমি অলওয়েজ ডার্টি পোশাক পরি অন্য কারো মতো, একটু নোংরা পোশাক, বাট আমি তো আমি, তাই না? আমার আইডেন্টিটি কি? আমার একনলেজ, আমার ব্রেন, আমার কন্ট্রোল সিস্টেম, আমার কথা বলার নিয়ম নীতি। তাহলে এই জায়গাতে এটা কিভাবে বুঝবেন বা বলবেন যে হ্যাঁ, যেখানে ছিলাম, যে পোশাক দেখে যে রেসপেক্ট করা। তবে বাস্তবে দেখা যায় যে যারা একটু নোংরা পোশাক পরে তারা কিন্তু মানে আমাদের সমাজ থেকে বলছে যে আমি তো আমি। ধরেন একটা মানুষ ভালো বুঝে, সে কিন্তু অতিরিক্ত পোশাকে ফোকাস করে না। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন, এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার। ধরেন একটা লোক অনেক কিছু বুঝে, তার কাছে সে যেহেতু অনেক কিছু বুঝে, সে চাইবে আরও বেশি কিছু বুঝতে। সো ফ্যাশনে তার ফোকাস দেওয়ার সময় নেয়, বিনিময়ে সেই ব্যক্তিটা সমাজ থেকে কী পায়? অসম্মানজনক কথাবার্তা পায়, কুরুচিপূর্ণ কথাবার্তা শুনতে হয় তাকে। হয়তো কোনো কারণে উনি পোশাকে ফোকাস দিতে পারেন না, ওনার কাছে অত সময় নেই। বাট আমরা চিপস দেখার পূর্বে চিপসের খাপটা দেখি। প্রবলেমটা হচ্ছে এটা। মানে একটা চিপসের খাপ খুবই সুন্দর, বাট সেটা ব্র্যান্ডেড না, লোকাল ব্র্যান্ডেড, বাট আমাকে দেখতে ভালো লেগেছে, আমি তুলে খেয়ে নিলাম। ঠিক সেইভাবে
একটা মানুষ ভালো পরিপাটিভাবে সুসজ্জিত আছে, আমরা তাকে দেখেই কথা বলতে লাগলাম, বন্ধুত্ব পাতে লাগলাম। আর একটা লোক নোংরা পোশাকে আছে, তাকে আমরা দূরে রাখি, অ্যাভয়েড করি, ইনভাইট করি না কোনো অকেশনে। এটার কারণে আমরা পিছিয়ে আছি। এটা এক ধরনের থট। এগুলো সম্পূর্ণ আমি যে বিষয়গুলো বলছি ফিলোসফির আন্ডারে ধরে বিষয়গুলো। বাট এগুলো এক একটা সার্চ টার্ম। আপনি ভালো করে আপনার সমাজে খেয়াল করলে বিষয়গুলো দেখতে পারবেন বা বুঝতে পারবেন। যে লোকটা ভালো পোশাক পরে আসে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বাট আপনার পাশে যে লোকটা ডার্টি পোশাক পরে আছে ও কি মনে করে আপনি জানেন? আপনি তো এটা কখনো জিজ্ঞেস করেনি বা জানেননি। ও নিজেকে মনে করে হি ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ান। উনি নিজেকে মনে করবে 50,000 লোকের মধ্যে উনি একটাই। উনি নিজেকে মনে করবে আপনার মতো 500টা ব্রেন দ্বারা ওর ব্রেন তৈরি করা হয়েছে। তাহলে আপনার ভ্যালুটা ওর কাছে থাকলো কতটুকু? থাকলো আপনার মতো 500 ব্রেন দ্বারা তাকে ক্রিয়েট করা হয়েছে। 500টা ব্রেন এখানে আছে। সো আমরা এই জিনিস থেকে যেন এরকম না করি যে যার পোশাক তাকে ভালো চোখে দেখবো আর যার পোশাক নোংরা তাকে খারাপ চোখে দেখবো। এটা থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, দেন আমরা লাস্ট যে পয়েন্টে চলে এসেছি, এই পয়েন্টটা দেখে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে এই পয়েন্টটা কি। হ্যাঁ, সো লাস্ট পয়েন্টটা আমি দিয়েছি নিজে বেশি বোঝা। এই যে নিজে বেশি বোঝা, অন্যরা কম বুঝছে। আপনি কথার দ্বারা, আচরণ দ্বারা বোঝাতে চাচ্ছেন যে আপনার রুম পার্টনার বা আপনার স্টাফ বা আপনার ফ্যামিলির সদস্য কম বুঝে, আপনি অনেক ভালো বুঝেন। এই বিষয়টি আমি আগেই যেহেতু আলোচনা করলাম, সেহেতু আমি ভিডিওটি এখানে শেষ করছি। শেষের কিছু কথা হচ্ছে যে কখনো আগ বাড়িয়ে কিছু কাউকে বলতে যাবেন না। যদি মনে হয় যে আপনি 1-2 লাখ টাকা আয় করছেন, আপনার আশেপাশে কোনো ব্যক্তি না খেয়ে আছে কিনা এটা দেখার চেষ্টা করেন। যদি দেখেন যে আপনি একটা ফুল সাকসেসফুল মানুষ, আপনার আর কোনো চাওয়া পাওয়ার থাকলো না, তখন চেষ্টা করবেন এই পৃথিবী যেটা অনর্বরত চলেছে মহা মানে সৌরজগতে ভেসে বেড়াচ্ছে মিল্কওয়ে গ্যালাক্সিতে, এই পৃথিবীটার আয়ু কীভাবে বাড়ানো যায়, এটা হতে হবে আপনার লাস্ট থিং। কারণ অ্যাট লাস্ট আপনি যদি হ্যাপি হন, আপনি চাইবেন যে আপনি যে পৃথিবীতে বসবাস করছেন সে পৃথিবীটা যেন হ্যাপি থাকে এবং আজীবন চলতে থাকে। ধন্যবাদ। আমার প্রতিটা কথা ছিল ইম্পর্টেন্ট। আপনি ভালোভাবে রিসার্চ করলে বুঝতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।